ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দকে পূর্ণতা দিতে আমরা হাজির হয়েছি ঈদের এই বিশেষ আয়োজন নিয়ে। আর এই বিশেষ আয়োজনে উপস্থিত আছেন দুজন বিশেষ ব্যক্তি। তবে তারা ব্যক্তি দুজন হলেও কিন্তু তারা পার করেছেন অনেকগুলো ঈদ একসঙ্গে, আর সেই ঈদের সেই গল্পগুলি কিন্তু আজকে আমরা শুনবো। উপস্থিত আছেন বরেণ্য অভিনয় শিল্পী তারিক আনাম খান ও নিমা রহমান। স্বাগত এখন আনন্দে, ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছেন? ভালো আছি। এই যে আমরা বলছিলাম যে জীবনের অনেকগুলো ঈদ আপনারা একসঙ্গে পালন করেছেন, সে গল্পগুলো আমরা শুনবো, এবং এই যে একসঙ্গে ঈদ পালন করেছেন তার আগের ঈদগুলো কেমন ছিল সেগুলো আমরা জানবো। তবে শুরুতে এই যে একসঙ্গে হওয়ার যে গল্পটা সেটা শুনবো। প্রথম ঈদ জীবনের আপনাদের দুজনের একসঙ্গে যে প্রথম ঈদ, সেটা আসলে কেমন ছিল, মনে আছে কি? আমার কিছু প্রথম ঈদটা খুব ভালো কাটেনি, কারণ কিছুদিন আগে আমার মা মারা গেছেন। আচ্ছা আচ্ছা। এবং আমাদের একটু ঝামেলার বিয়ে, তো সেই দুঃখটা ছিল। সেই ঈদে নতুন কাপড় পরা হয়নি, খুব একটা কোথাও যাওয়া হয়নি, তাই না? তো এরপরে যে ঈদগুলো এলো, আপনাদের ঘরে আলো করে আপনাদের একমাত্র পুত্র সন্তান এলো, সেই সময়কার ঈদগুলো আসলে কেমন? হ্যাঁ, আসলে ঈদের আনন্দ আমাদের কিসে শুরু হয়েছে, আমাদের ছেলে আসার পরেই। ছেলে জন্ম নেওয়ার পরে ও ঈদ মানে যেটা হয় যে এক ছেলে, তার খুশিতে অনেক খুশি, এবং ও ক্রমান্বয়ে ঈদ অনেক বেশি এনজয় করতে শুরু করেছে। বিশেষ করে নানা বাড়ি, এবং আমরা খুব ঘুরে বেড়াতাম। এবং ঈদের আগের কয়েকদিন আগে থেকেই নানা বাড়িতে ওর নানা মানে ওর বাবা গাড়ি পাঠাতো, সেই গাড়িতে করে ঘুরবে, এই বিভিন্ন রকমের বায়না টানা, বিভিন্ন জায়গা থেকে তার আসতো, কাপড় পেত সবার কাছ থেকে, এবং বড় হতো ঈদই আর কি। তো প্রথম দিকে ঈদিগুলো নেই, পরের দিকে হিসাব করতে শুরু করেছে কত টাকা হলো কীভাবে। আচ্ছা, যেটা আমাদের জীবনে হয়েছে যে ঈদের দিনের শেষে যখন আমরা ঈদিগুলো কাউন্ট করি, আমাদের মায়েরা এসে আমাদেরকে বলতো যে তুমি তো হারিয়ে ফেলবে, আমাকে দিয়ে দাও। নিমা ম্যাম, আপনি কি করেছি এবং খেয়ে ফেলেছি, এখন হিসাব দিতে হয়। সেই হিসাবটা এখন দিতে হয়, মানে কি কড়াই গন্ডা হিসাব দিতে হয়? কড়াই গন্ডা হিসাব দিতে হবে, তুমি আমার টাকা মেরেছো, মানে এই কথাটা শুনতে হয় আমাদের মতোই, একদম আমাদের মতোই একদম ঈদগুলো। তো এই যে একসঙ্গে অনেকগুলো বছরের ঈদ, তবে আপনাদের বেড়ে ওঠা ভিন্ন পরিবেশে। স্যার একদমই গ্রামীণ পরিবেশে বড় হয়েছেন, ম্যাম আপনি বড় হয়েছেন একদম শহরে, সেদিক থেকে ভিন্ন আবহ ঈদ। তো যদি জানতে চাই আপনার কাছ থেকে শুরুতেই, গ্রামীণ সেই ঈদ আনন্দটা আসলে অ্যাকচুয়ালি গ্রাম বলবো না, গ্রাম যে আমরা যে অর্থে গ্রাম বুঝি একেবারে ভিতরে গ্রাম সেরকম না। আমি একেবারে মফস্বল শহরের মানুষ হওয়া, এবং ঈদের ওই যে গ্রামে প্রথম থাকতাম সেটাও একেবারেই শহরের লাগোয়া। আমি বড় হয়েছি আমার রসুলপুরের, বলতো খাঁ ফ্যামিলি, খয় চন্দ্রবিন্দু এরকম। তো ওইটা একটা বড় কমিউনিটি, এই খাঁ পরিবার একসঙ্গে থাকতো। তো মোটামুটি এই 28 রমজান বা তার আগে থেকে আমাদের ঈদের আনন্দ শুরু হতো কি, দুটো বড় মসজিদ ছিল ওখানে, দুটো মসজিদ, ছোট বাচ্চা তো তখন আমরা, দুটো মসজিদে ইফতার দিত। বিশেষ করে আমাদের এই অঞ্চলে খুব ভালো গুড় হয়, তো গুড়ের তৈরি খুব ক্ষীর বা ওই ফিন্নি যেটা বলে, ওইটা নিয়ে আমরা সবার সঙ্গে, মানে অদ্ভুত জিনিস হলো সেই সময় কোনো শ্রেণী বৈষম্য কে কোন জায়গা থেকে সেটা ছিল না, সেটি ছিল না একদম। একটা প্লেট নিয়ে বা কলা পাতা নিয়ে সবাই বসে ওই 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 সময় ওই খাওয়াটাই আনন্দ, আর কিছু না। তো এই আনন্দ, তখন স্কুল বন্ধ থাকতো রোজার সময়, তো ওই আনন্দটা অনেক দিন ধরে কন্টিনিউ করতো। প্রচুর খেলাধুলো হতো, আর মোটামুটি 27-28 রমজানের দিক থেকে কিছুক্ষণ পরপরই মাঠের দিকে গিয়ে, একটা বিশাল বড় মাঠ ছিল, খেলার মাঠ, ওই জায়গায় গিয়ে দেখা যে চাঁদ কখন উঠবে। আর 29 তারিখ, অর্থাৎ 29 তারিখে যখন আমরা মানে অনেক সময় তো 29 রমজানে পূর্ণ হলে ঈদ হয়ে যায়, তো ওই দিন মানে ওটা একটা এক্সাইটমেন্ট ছিল। 29 রমজানে ঈদ হলে খুব খুশি আর কি, কখন চাঁদ উঠবে, এবং সবাই মিলে গ্রামের ছেলে মেয়ে, মানে আমার মারা, খালারা, বাপ চাচারা সবাই মিলে একসঙ্গে করে এবং চিৎকার চেঁচামেচি করে। আর একটা বড় জিনিস ছিল হচ্ছে, এই রমজানে মোটামুটি ওই প্রথম দিন থেকেই সেহরি পার্টি ঘুরত, এবং তারা বিভিন্ন ধরনের গান টান গেয়ে, তখন ওই পেট্রোম্যাক্স ভেজাক বাতি ছিল, ওইটা নিয়ে তারা গান টান গাইতো। এই লোকগুলো আবার এই ধরেন 20-22 রমজানের দিক থেকে একটা বস্তা নিয়ে এসে, ধামা বা ঝুড়ি নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলতো, সেহরি পার্টি চাঁদা।
ওইটাও নিয়ে একটা বড় ফিস্ট হতো। এইগুলো খুব এক্সাইটমেন্ট হিসেবে কাজ করে, রাদার দ্যান শুধুমাত্র ঈদ সেটা নিয়ে। তো এরকম অনেক কাহিনী আছে, এবং তারা আগের দিন তো মোটামুটিভাবে মানে এক্সাইটমেন্টের চূড়ান্ত আর কি। ওই চাঁদের দেখার পরপরই কখন সকালে উঠবো, কখন নামাজ পড়তে যাবো বাবার সঙ্গে, নতুন জামা না হলেও অন্তত ফ্রেশ। আমি খুব ধনাঢ্য পরিবারের ছেলে ছিলাম না, সুতরাং আমার কোনো ডিম্যান্ড এরকম ছিল না, এখনও নেই ওরকম ঈদের দিন এটা করতে হবে এটা করতে হবে, এটা না পড়লে মন খারাপ, সেরকম কিছু নাই। তো এই যে নতুন ফ্রেশ কাপড় ইস্ত্রি করে বোনরা ছিল, তারাও তাদের মতো করে সব বাস টাচ করে রেখে দেওয়া, সকালে উঠে স্নান মানে গোসল করে তারপর ঈদের জামাতে চলে যাওয়া, ওই বিশাল আনন্দ। আর তারপর সারাদিন ওই পাড়ার বিভিন্ন জায়গায় এ পাড়া থেকে ও পাড়া ঘুরে মিষ্টি খেয়ে খেয়ে বেড়ানো আর কি। শুধু কি মিষ্টি খাওয়া ছিল নাকি? না, এটা ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে মানে কোনো একটা সময় গিয়ে খুব অর্ডারের মতো করে আমরা একটা গ্রুপ ঘুরতাম, আমরা এক বয়সে যারা অর্ডারের মতো করে গিয়ে বলতাম, শোনেন মিষ্টি মিষ্টি কিছু দেবেন না, কিন্তু মিষ্টি খেতে পারবো না, যদি ঝাল কিছু থাকে দেবেন, নাহলে খাবো না। মানে আমার খাওয়ার উপরে তার অনেক কিছু নির্ভর করছে, এরকম কমেন্ট ছিল। তো আমরা তো শুনলাম, এবার ম্যাম আপনার কাছে শুনতে চাই সেই সময়কার শহুরে ঈদটা আসলে কেমন ছিল? শহুরের তো একই রকমই ছিল, আমাদের বাড়িতে বেশি লোক আসতো, আমরাও যেতাম আত্মীয় স্বজনদের বাড়িতে। ঈদিটা অনেক বড় অঙ্কের ছিল, আর অনেক কাপড় পাওয়া হতো, সব আত্মীয় স্বজনরা কাপড় দিত, এবং আমার মনে আছে যে নতুন জুতো পরে বিছানার উপর হাঁটা, হ্যাঁ, তো সেগুলো হতো। আর ওই এক এক সময় এক একটা কাপড় বদলে বদলে বাইরে যাওয়াটা, সেটা খুব আনন্দের ছিল। পাড়া বলতে আমি রাজারবাগে বড় হয়েছি, তখন বিশাল বাড়িতে বিশাল বাগান ছিল, তো সবাই পাড়ার সবাই আসতো আমাদের বাড়িতে, অনেক আনন্দ নিয়ে একটা ঈদ হতো। আমার মা খুব ভালো রান্না করতেন, তো সেটা খাওয়া, ঝাল মিষ্টি বিরিয়ানি সব কিছুই রান্না করা হতো, একটা অন্য রকমের ঈদ ছিল। আমরা ঈদের আরও গল্প শুনবো, তবে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। দর্শক, একটি ছোট্ট বিরতির সময় হয়ে গেল, কোথাও যাবেন না, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম এখন আনন্দে। আমরা তো অনেক গল্প শুনছিলাম, তবে একটি বিশেষ সময়ের ঈদের গল্প আমি শুনতে চাই স্যার আপনার কাছে। সেটা হচ্ছে 1971 সাল। সে সময় ঈদুল ফিতর পালিত হয়েছিল যখন পূর্ব পাকিস্তান ছিল তখন, আর ঈদুল আজহা পালিত হয়েছিল স্বাধীন বাংলাদেশে। আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ওই সময়টাকে আপনার মনে পড়ে? তখন না ঈদ বা রোজা বা এর থেকে বড় অনুভূতি হচ্ছে দেশ যুদ্ধ হচ্ছে, এবং যে সময়টা আমার মনে যতদূর পড়ে সেই সময়টা কিন্তু পিক আওয়ার, খুব সে সময় অ্যারাউন্ড অক্টোবর খুব সম্ভবত ঈদ হয়েছিল, এই রোজার ঈদটা একদম মাথার মধ্যে ছিল না। আমি জানি না ঠিক, আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম, আর ওখানে বোধহয় লোকাল কোনো মসজিদ নামাজ পড়েছিলাম, এরকম এই স্মৃতিটুকু এই সময়টুকু আছে। কিন্তু এরকম বিশেষ কোনো ঈদ করতে পারছি না, ঈদ নাই। হ্যাঁ, মা বাবার জন্য মন খারাপ হয়েছিল ঠিক, কারণ ঈদ মানেই মা বাবার সঙ্গে সম্পর্ক, তো সেটা ছিল মনের মধ্যে। আচ্ছা ম্যাম, এই যে পরিবারের আদরে মেয়ে, তারপরে স্যারের সাথে আপনার বিয়ে হলো, বিয়ের পর তো অনেক দায়িত্ব কাঁধে চলে আসলো, নিশ্চয়ই রান্নাবান্না তখন থেকেই শুরু করতে হয়েছে? আগে থেকে হতো? আমার মার একটা নিয়ম ছিল, একটু বড় হওয়ার পরে ক্লাস 8-8 পড়ার থেকে, প্রত্যেকে আমরা 3 বোন, ভাইয়ের বউ ছিল, 4 জন একটা করে ডিশ রান্না করবে। আচ্ছা, আমার কপালে পড়তো চটপটি বা কোরমা এরকম কিছু, তো তখন থেকেই রান্না করার অভ্যেসটা আছে। আর যেহেতু খাওয়া দাওয়া করা একটা বাড়ি, রান্নার অভ্যেসটা রয়েই গেছে। এখনো ঈদ আসলেই অনেক রান্না বান্না করতে হয়, আমার ছেলেও খুব পছন্দ করে। এখন তো আপনার পুত্রবধূ রয়েছেন, একসঙ্গে নিশ্চয়ই কাজ করতে হয়। আচ্ছা, তো আমরা ঈদ উদযাপনের গল্পটা তো শুনছি, দুজনই তো খুব ব্যস্ত যার যার কাজ নিয়ে। স্যার, আপনি তো মঞ্চ, টেলিভিশন, নাটক, বড় পর্দা সব জায়গাতেই কাজ করেছেন, ব্যস্ততা। ম্যাম, আপনি একই রকমভাবেই সব জায়গাতেই ব্যস্ত। এই যে আপনারা দুজনেই ব্যস্ত, আপনাদের একমাত্র ছেলে, হয়তো ঈদের আগ মুহূর্তগুলোতে কাজের অনেক চাপ থাকে, ছেলেকে হয়তো সময় দেওয়া হচ্ছে না,
হয়তো ঈদের দিন দেখা গেছে হয়তো পরিকল্পনা রয়েছে যে আমি হয়তো সারা মাস অনেক কাজ করেছি, হয়তো আজকে আমি একটু বিশ্রাম নেব। সেক্ষেত্রে আপনাদের সন্তানের কোনো অনুযোগ ছিল কিনা আপনাদের কাছে কখনো? সে বেড়ানো পার্টি, বেড়াতে পারলেই ও খুশি। আচ্ছা। আর খেতে পারলে ভীষণ খাদ্যরসিক, খেতে খুব ভালোবাসে, ভালো খাবার টেস্টি হতে হবে। ওকে। তো বন্ধু বান্ধবের বাড়ি যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া ও খুব ইন্টারেস্ট নিয়ে করে, ওর বউও সেটা। ওকে। ওর ফেসবুক প্রোফাইলে এখন জানি না আছে কিনা, আগে লেগেছিল ফুডি, রিলিজ করে খাওয়া দাওয়া, দুজন মিলে ছবি তুলবে, পোস্ট দেবে আর কি, এরকম একটা। অর্থাৎ বাবা মার ব্যস্ততা নিয়ে ছেলের কোনো অভিযোগ ছিল না, ছেলের প্রথম থেকেই থিয়েটার করতে গেলেও আমাদের সাথে যেত। হ্যাঁ, প্রথম থেকেই ও জানে আমাদের লাইফটা কি। যেমন রোজার সময় আমার প্রচুর নাটক অভিনয় করি আমি, বিভিন্ন ঈদের নাটকে, ইদানিংকাল একটু কম, মোটামুটি কয়েকটা 4-5টা নাটক তো থাকতোই। তো সেগুলো নিয়ে সারা রমজান জুড়ে ব্যস্ততা, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আগে ইফতারির অনুষ্ঠানে আমরা যেতাম বিভিন্ন চ্যানেলের, সেটাও একটা অনুষঙ্গ ছিল। ও এরকম ইফতারি খাওয়া পছন্দ করে, ও বললাম না খেতে খুব পছন্দ করে। সে ঈদের দিন কি হচ্ছে মোটামুটি একটা, সে তার একটা, সেটা হলে আর কোনো অভিযোগ নেই, বিষয়টা হচ্ছে সেটাই। ঈদের দিন বেড়াতে হবে এরকম ছোট। এখন তো নিজের মতো হয়ে গেছে। এখন হচ্ছে মোটামুটি যদি খুব কাজ টাজ থাকে ঈদের দিন মোটামুটি কতক্ষণ ঘুমানো যায় আর কি, সেটা হচ্ছে মূল। আচ্ছা, আমরা আরও গল্প করবো, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। নিচ্ছি আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম এখন আনন্দে। আচ্ছা, এই যে একটা সময় ছিল বাংলাদেশে মাত্র একটি টেলিভিশন চ্যানেল ছিল, তখন আমরা অপেক্ষায় থাকতাম। ঈদের মোটামুটি 7-10 দিন আগে থেকেই বিজ্ঞাপন প্রচার হতো, কোন সিনেমাটা কোন দিন দেখানো হবে, নাটকটা কোন দিন দেখানো হবে, আমরা একটু লিখে রাখতাম। আমার আম্মাকেও দেখতাম একটু লিখে রাখছেন, মনে রাখছেন তার প্রিয় অভিনেতা অভিনেত্রীর নাটক বা সিনেমাটা কবে হচ্ছে। এখন তো অনেক অনেক টেলিভিশন চ্যানেল এবং অনেক প্ল্যাটফর্মও চলে এসেছে বিনোদনের জন্য। এই যে বিনোদনের এতগুলো মাধ্যম চলে এসেছে, কোথাও কি মনে হচ্ছে না যে একটা সুতো কেটে গেছে? মানে যে অধীর আগ্রহে যে বসে থাকা, টুকে রাখা কোনটা কখন হবে, যেহেতু আপনারা দুজনই অভিনয়ের সঙ্গে যুক্ত, সেই জায়গা থেকে আপনাদের কি কখনো মনে হয় যখন এটা হয়েছে তখন তো আমরাই অভিনয় করতাম, নিজের নাটক দেখাটা একটা অন্যরকম ব্যাপার ছিল। আর পরের দিন শোনা সবার কাছে যে কেমন হয়েছে। প্রথমে আমজাদ হোসেনের নাটক বা মমতাজ স্যারের নাটক, মমতাজউদ্দিন আহমেদ, তারপরে হুমায়ুন আহমেদের নাটক, সেগুলো দিয়ে আমরা বেশ পরিচিতি লাভ করেছি ঈদের নাটক দিয়ে। সেগুলোর মধ্যে অভিনয় করাটা, স্কিটগুলোতে কিছু একটা করা, উপস্থাপনা করা একটা মজার ব্যাপার ছিল, তাই না? কিন্তু আমি যেটা বলতে চাই এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে জীবনের আসলে কতগুলো বাস্তবতা তৈরি হয়ে যায়। আপনি নিশ্চয়ই ভাববেন যে এক সময় তো টেলিভিশনও ছিল না, তখন কি ঈদ ছিল না, তখন তো রেডিও প্রোগ্রামের মধ্যে অথবা নিজেরা বসে কালচারাল প্রোগ্রাম করতো। ঈদের সময় আমার মনে আছে আমাদের গ্রামে ঈদের 2-3 দিনের মধ্যে সবাই মিলে, বাচ্চা কাচ্চা মিলে একটা জামতলা বলে জায়গা ছিল, সেখানে গিয়ে মাইক টাইক নিয়ে সবাই বাচ্চারা প্রস্তুত হয়ে কেউ আবৃত্তি করছে, কেউ গান গাইছে। সেটাও একটা জীবনের অনুষঙ্গ হয়েছিল, ওটাই তখন সুন্দর মনে হতো। আবার একদিক দিয়ে ভালো যে আপনার সামনে কিন্তু চয়েস আছে অনেক, বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন নাটক আছে, আপনি কিন্তু দেখে মোটামুটি, যেটা আমি এখন করি, কোন নাটক কী আছে এটা ভালো হলে আমি দেখতে থাকলাম, ওইটা বেশ ভালো করেছে হয়তো, বা টেলিফিল্মগুলো যেগুলো আছে সেগুলো দেখতাম। ওটিটিতে যেগুলো নতুন করে রিলিজ হচ্ছে সেগুলো বিশেষ আকাঙ্ক্ষা, কিন্তু ওটিটিটা আমার কন্ট্রোলের মধ্যে, আমি দেখতে পারি, আমি আজকে না দেখব কালকে না হলে পরশু দেখতে পাবো। তো আমার মনে হয় এটাও সুন্দর, অসুবিধা কী? অনেক বাস্তবতা আছে যেগুলো মেনে না নিয়ে আসলে জীবন চালানো মুশকিল, আমার মনে হয়। এটা আপনার কি তাই মনে হয়? না, আমার মনে হয় এত চয়েস ভালো না, যত চয়েস থাকবে ততই মানুষে গুলিয়ে যাবে, কোনটা দেখি কারে রাখি কারে ছাড়ি, এরকম একটা ব্যাপার ঘটে। তো কিছুই দেখা হয় না, তারপরে ফাইনালি সব একটু একটু করে দেখা হয়। আবার একটা অভিযোগ দেন দর্শকরা যে বিজ্ঞাপন বিরতির একটা বিড়ম্বনা, মনেই নাই যে বিরতির পর যে আমি আগে আসলে কি দেখেছিলাম, এটা খেয়ালই থাকে না, শিফট করে যাওয়া। সেটা কিন্তু আগে ছিল না, সেটা একদম বসে একটা নাটক শেষ করে খাওয়া দাওয়ার দিকে যাওয়া হতো। এটা কিন্তু আমাকে অনেক ক্ষেত্রে অনেক কিছু বাধ্য করে, আমাকে কন্ডিশন করে ফেলা হয়েছে। আরেকটা ব্যাপার ছিল আমাদের সময় ঈদ কার্ড বানানো, ঈদ কার্ড বানানো, এটা একটা বিশাল ব্যাপার ছিল। এবং এখন
SMS এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার, হ্যাঁ একই একটা যে আপনারা নিজেরা কি আপনাদের ছোটবেলায় ঈদ কার্ড হাতে বানিয়ে বন্ধুদেরকে দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, কিছু না হলে কাগজে ভাঁজ করে ঈদ মোবারক লিখে লাল নীল পেন্সিল দিয়ে এঁকে দিয়ে দিয়েছে, এরকম হয়েছে। আচ্ছা, ম্যামকে আপনি ঈদ কার্ড নিজের হাতে বানিয়ে দিয়েছেন? না না, সেটা হয়নি। সেটা ম্যাম তো আমার সঙ্গে ঈদের সময় থেকে এমন ভাবে আছে যে বিরক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এতগুলো ঈদ একসঙ্গে পালন করলেন, একদম প্রথম ঈদ থেকে এই এখন পর্যন্ত ঈদ, দুজনের মধ্যে পরিবর্তন দুজন কি দেখেছেন প্রথম থেকে এখন? আমি কথা বলতাম আগে অনেক, আচ্ছা, ঈদে না সব সময়, ওকে, এখন ও কথা বলে অনেক, বকা দেয়, মানে কথা বলার পরিবর্তন এসেছে। আর এখন কোনো কিছু ম্যাটার করে না, আমার বকলেও কি না বকলেও অনেক কষ্ট লাগে, মুখ ভার করলে কি কানলে কিছুই ম্যাটার করে না। আমি করলে ম্যাটার করে না, ও যে বকে সারাদিন বকতে থাকে। বয়স হয়েছে সেটার প্রমাণ, বয়স হলে মানুষ খিরখিরে হয়ে যায়। আচ্ছা, আমি কোথাও একজন দেখেছিলাম ম্যাম ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি তার তরুণী বয়সে খুব বখাটে ক্যাটাগরি ছিলেন, মানে ছেলেদেরকে পিটুনিও দিয়েছেন, তার এরকম রেকর্ডও আছে, এবং সেটা শুধু ঢাকাতে না দেশের বাইরে। সেটা আসলে কেন? কেউ উল্টোপাল্টা করলেই মার দিতাম। আচ্ছা, মেয়েরা মার খাবে কেন? অনেককে পিটিয়েছি, 32-33 জনকে। 33 জন দুম্বু করে লাগিয়ে দিতাম, এরকম না, এরকম করে মানে গুনে গুনে মেরেছে না না, গুনে রেখেছি। 33 জনের 3 দিককে 3টা করে দিলেও কিন্তু এমন একজন মেয়ের প্রতি আপনার ভালোবাসাটা আসলে তৈরি হলো কিভাবে তারিক স্যার? আপনার মানে কিভাবে তৈরি হলো? মনে হয়নি যে আমাকে যদি কোন একদিন বুম করে একটা দিয়ে দেয়? এটা আমার কাছে এখনো বিস্ময় যে আমি কি করে এরকম একজনকে পছন্দ করলাম এবং তার সঙ্গে এত দীর্ঘ সময় ধরে আছি। হাউ বোরিং ইট কুড বি। বোরিং হয়ে যায়, সেটাকে ঠিক করে নিতে হয়। আপনাদের সঙ্গে আমরা অনেক গল্প করলাম, আমাদের সময়টা আসলে শেষ হয়ে গেছে। দীর্ঘ সময় আপনারা একসঙ্গে আছেন এবং আমরা আশা করছি এবং দোয়া করছি আরও দীর্ঘ সময় আপনারা একসঙ্গে থাকবেন এবং এইভাবে আমরা আপনাদেরকে দেখতে পাবো পর্দায় এবং বাস্তবেও দেখতে পাবো। দর্শকদের উদ্দেশ্যে আপনাদের কিছু যদি বলতেন। আমি শুধু বলতে চাই যে ঈদ আসলে ঈদের আনন্দ ব্যাপারটা খুব নিজের পরিবারের সঙ্গে, নিজের মানুষের সঙ্গে ভালোবাসা এবং যা আছে সেইটুকু যদি ভাগ করে নেওয়া যায়, এর থেকে বড় আনন্দ হতে পারে না। সে নতুন কাপড় হোক, হয়তো একটু কম দামে করলাম, তো সেই জন্য সবাই ভাগ করে নেবেন। এবং এটা ঈদ উল ফিতর মানে হচ্ছে যে ফিতরা দেওয়া, মানে আমার যেটা আছে তার থেকে কিছু অংশ দিয়ে দেওয়া মানুষকে, সেটা অনেক বড়। এই শিক্ষাগুলো যদি আমরা একটু কাজে লাগাই, আর এই সময় অনেক সিনেমা এবং ভালো নাটক রিলিজ হয়, সেগুলো দেখলে ভালো লাগবে। আমার সিনেমাও রিলিজ হচ্ছে, 2টো সিনেমা রিলিজ হবে এবার ঈদে, সুতরাং সাথে থাকবেন, দোয়া করবেন আমরা যেন ভালো কাজ করতে পারি, এইটুকুই সবচেয়ে বড় আশা। ঈদ মোবারক সবাইকে। আমার বলতে ইচ্ছে করছে যে ভালো থাকবেন, ভালোভাবে ঈদটা পালন করবেন, রাস্তায় খুব সেফলি যাতায়াত করবেন। ঈদের সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, সেটা থেকে নিজেদের বাঁচিয়ে চলবেন। বাচ্চাদেরকে সাবধানে রাখবেন যাতে তারা কোনো অঘটনে না পড়ে। আর আজকাল খুব আগুন ধরছে, সেটার ব্যাপারেও বাড়ি থেকে যারা বাইরে যাচ্ছেন তারা একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। আপনাদের দুজনকে আবারও ঈদ মোবারক। দর্শক, যেমনটি আমাদের অতিথিরা বলছিলেন, ঈদ মানে যে শুধু আনন্দ তাই কিন্তু না, ঈদ মানে কিন্তু সন্তুষ্টি, অর্থাৎ অল্পে তুষ্ট হওয়াটাও কিন্তু ঈদের একটা অন্যতম আনন্দ। সেই আনন্দেই কাটুক আপনাদের সবার ঈদ। শেষ করতে হচ্ছে আজকে। আর এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv-তে।